প্রিয় ছাত্রছাত্রী এবং দর্শক বন্ধু, আমি বাপ্পা তিওয়ারি। আজকের বেঙ্গলি টেক ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবে, না টেনে, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। শুরু করছি আজকের বিষয়। আজকে আমরা নবম শ্রেণীর সাহিত্য সঞ্চয়ন বইয়ের একদম এক পৃষ্ঠাতে যে কবিতাটি আছে, কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি, আজ আমরা সেই কবিতাটি নিয়ে আলোচনা করব। আমরা কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি এই অংশটিকে কবিতা না বলে আমরা যদি কাব্যাংশ বলি তাহলে ভালো হয়। এই কাব্যাংশের উৎস প্রসঙ্গে বলতে হয় যে আলোচ্য কাব্যাংশটি নেওয়া হয়েছে কবিকঙ্কন মুকুন্দ চক্রবর্তীর চণ্ডীমঙ্গল কাব্যের আখেটিক খণ্ড থেকে। আখেটিক খণ্ডের অন্তর্গত কালকেতুর উপাখ্যান থেকে নেওয়া হয়েছে আমাদের আলোচ্য কাব্যাংশটি। বিগত ক্লাসে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতার পূর্বসূত্র সম্পর্কে আলোচনা করা হয়েছে। কিভাবে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি শুরু হলো সে সম্পর্কে আলোচনা করা হয়েছে। আজ কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কাব্যাংশের পরবর্তী কবিতাটা সম্পূর্ণটা, যেটা কাব্যাংশ বলছি আমরা, সেই সম্পূর্ণ অংশটা সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ এবং ব্যাখ্যা করা হবে। তোমরা তোমাদের বইয়ের এক পৃষ্ঠা খোলো। মেঘে কইল অন্ধকার, মেঘে কইল অন্ধকার, দেখিতে না পায় কেহ অঙ্গ আপনার। মেঘে কইল অর্থাৎ মেঘে করলো অন্ধকার, মেঘে করলো অন্ধকার অর্থাৎ কলিঙ্গ অঞ্চলের আকাশ মেঘে ছেয়ে গেছে, তাই সমগ্র মেঘ কলিঙ্গ অঞ্চলকে অন্ধকারে আবৃত করেছে। দেখিতে না পায় কেহ অঙ্গ আপনার অর্থাৎ কেউ আপনার অর্থাৎ নিজের অঙ্গ অর্থাৎ শরীর দেখতে পাচ্ছে না। ঘন কালো মেঘে কলিঙ্গ অঞ্চল এতটাই আচ্ছন্ন হয়ে গেছে যে কেউ নিজের অঙ্গ পর্যন্ত দেখতে পাচ্ছে না। তারপরের লাইন, ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর। ঈশান কোণের অর্থ হচ্ছে উত্তর পূর্ব কোণ। মনে করা হয় ঈশান কোণে মেঘ উড়লে সেই মেঘ খুব ভয়ঙ্কর হয়, তাই কবি বলছেন ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর। ঈশান কোণে মেঘ উড়ল, সঘনে মানে ঘন ঘন বা নিরন্তর, চিকুর মানে এক্ষেত্রে বিদ্যুৎ। চিকুর শব্দের সাধারণ অর্থ হলো চুল, কিন্তু এক্ষেত্রে বিদ্যুৎ। ঘন ঘন বিদ্যুতের আওয়াজ বা ঝলকানি দেখা যাচ্ছে। উত্তর পবনে মেঘ ডাকে দূর দূর। উত্তর পবনে মানে উত্তর আকাশে মেঘ ডাকছে দূর দূর করে। নিমিষেকে জোরে মেঘ গগন মণ্ডল। নিমিষেকে মানে নিমেষের মধ্যে অর্থাৎ অল্প সময়ের মধ্যে। জোরে মানে ছড়িয়ে পড়ে, মেঘ ছড়িয়ে পড়ে নিমেষের মধ্যে। গগন মণ্ডল মানে সমগ্র আকাশ জুড়ে। সমগ্র আকাশ জুড়ে খুব অল্প সময়ের মধ্যে সেই ঘন কালো মেঘ ছড়িয়ে পড়ে। চারি মেঘে বরিশে মুষলধারে জল। চার মেঘ বর্ষণ করছে, প্রচণ্ডভাবে জল বর্ষণ করছে। এই চার মেঘের নাম মনে রাখবে: সম্বর্ত, আবর্ত, পুষ্কর এবং দ্রোণ। দন্তস্ব ময়ে বয়ে তয়রেপ সম্বর্ত, আ ব তয়রেপ আবর্ত, পয়হস্যু পেটকাটার মধ্যন শয়ে কয়রা পুষ্কর এবং দয় রফলা ওকার মূর্ধন্য দ্রোণ। মনে করা হয় পৌরাণিক কাহিনী অনুযায়ী এই চারটে মেঘ পৃথিবীর বিভিন্ন স্থান থেকে যখন জল দেয় তখনই বৃষ্টি হয়। সেই চার মেঘ কলিঙ্গ অঞ্চলে একসঙ্গে জল দিতে শুরু করেছে, সে কারণেই মুষলধারে জল পড়ছে কলিঙ্গ অঞ্চলে। কলিঙ্গে উড়িয়া মেঘ ডাকে উচ্চনাদ। কলিঙ্গ অঞ্চলে সমস্ত মেঘ উড়ে এসে, এই চারটে মেঘ উড়ে এসে উচ্চনাদ মানে গম্ভীর গর্জন করে আওয়াজ করছে, গম্ভীর গর্জন করছে, উচ্চনাদ করছে, গম্ভীর গর্জন করছে, মেঘ ডাকছে। এই সব কিছু দেখে
প্রলয় গনিয়া প্রজা ভাবয়ে বিষাদ। চার মেঘের এই প্রচণ্ড জল বর্ষণ, কলিঙ্গ অঞ্চলে মেঘের উচ্চ আওয়াজ, এই সব কিছু দেখে প্রলয় গনিয়া অর্থাৎ প্রলয় মানে ধ্বংস, গনিয়া মানে মনে করে ভেবে, প্রলয় বুঝতে পেরে, প্রজা ভাবয়ে বিষাদ প্রজার মনে দুঃখ বা বিষাদ, অর্থাৎ কলিঙ্গ অঞ্চলের সমস্ত মানুষ বুঝতে পেরেছে যে এই যে ঘন মেঘ, এই যে বৃষ্টি, এর ফলে কলিঙ্গ অঞ্চল বোধহয় ধ্বংস হতে বসেছে। সে কারণেই তারা দুঃখী, তারা প্রচণ্ড দুঃখে একেবারে আচ্ছন্ন হয়ে আছে। হুর হুর দূর দূর বহে ঘন ঝড়, হুর হুর দূর দূর করে ঘন ঘন ঝড় বইছে। বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রর, বিপাক মানে বিপদ, বিপদে বিপদ বুঝতে পেরে ভবন ছাড়ি মানে ঘর বাড়ি ছেড়ে, প্রজা দিল রর, রর শব্দের অর্থ হচ্ছে দৌড়ে পালানো। প্রজা ঘর বাড়ি ছেড়ে দৌড়ে পালাতে লাগলো। ধুলে আচ্ছাদিত হইল যে ছিল হরিত, ধুলে মানে ধুলোই, প্রচণ্ড ঝড়ের ফলে ধুলোই আচ্ছাদিত হলো অর্থাৎ ঢেকে গেল, যে ছিল হরিত অর্থাৎ যা সবুজ ছিল সব ঢেকে গেল। কবি বলতে চাইছেন যে প্রচণ্ড ঝড়ে যে ধুলো উড়েছে সেই ধুলোর ফলে সমগ্র গাছপালার যে সবুজ পাতা তার উপরে ধুলোর আস্তরণ, ধুলোর আচ্ছাদন তৈরি হলো, অর্থাৎ গাছপালার সবুজ পাতা ধুলোয় ঢেকে গেল, এত পরিমাণে ঝড় হচ্ছে। উলটিয়া পরে শস্য প্রজা চমকিত, শস্য উল্টে পড়ছে, গাছপালা দুলছে, শস্যগুলো সব উল্টে পড়ছে, ভেঙে পড়ছে, মাঠে যে শস্য আছে তাই দেখে প্রজা একেবারে চমকিত মানে চমকে উঠেছে। এ কি, এত ভয়ঙ্কর ঝড় তো এর আগে কখনো হয়নি, এ কেমন ঝড়, এ কি ভয়ঙ্কর ঝড়। চারি মেঘে জল দেয় অষ্ট গজরাজ, অষ্ট গজরাজ অর্থাৎ আটটা হাতির রাজা চারটে মেঘকে জল দিচ্ছে। মনে করা হয় যে যখন বৃষ্টি হয় তখন চারটে মেঘ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যেমন জল দেয় সে কারণে বৃষ্টি হয়, ঠিক একই সঙ্গে পৌরাণিক কাহিনী অনুযায়ী মনে করা হয় যে পৃথিবীর আটটা দিকে আটটা হাতি আছে, পৃথিবীর আটটা দিক, এই আটটা দিকে আটটা হাতি আছে, এই আটটা হাতি বিভিন্ন সময়ে তাদের সুর থেকে যে জল ছিটায় সেই জলের মাধ্যমেই বৃষ্টি হয়। তাহলে এখানে কবি বলছেন এটা বিভিন্ন সময়ে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন হাতি করে থাকে, বিভিন্ন মেঘ করে থাকে, কিন্তু একসঙ্গে কখনোই হয় না। কিন্তু কলিঙ্গ অঞ্চলে যেটা হচ্ছে সেটা সম্পূর্ণরূপেই সবাই পরিকল্পিতভাবে করছে, দেবতার দ্বারা পরিকল্পিত এই ঝড়, দেবতার দ্বারা পরিকল্পিত এই বিপর্যয়, আর সে কারণেই এখানে যা হচ্ছে সব কিছু একটু বাড়াবাড়ি হচ্ছে, একটু বেশিই হচ্ছে। তাই চার মেঘকে জল দিচ্ছে অষ্ট গজরাজ, চার মেঘ কিন্তু একসঙ্গে জল কখনো দেয় না, আবার অষ্ট গজরাজও একসঙ্গে জল দেয় না, কিন্তু কলিঙ্গ অঞ্চলকে ধ্বংস করার জন্য দেবী চণ্ডী একেবারে বদ্ধপরিকর, কলিঙ্গ অঞ্চলের মানুষকে গুজরাট নগরে নিয়ে আসার জন্য একেবারে বদ্ধপরিকর। আর সেজন্যই তিনি প্রতিজ্ঞা করেছেন যে এমন বিপর্যয় কলিঙ্গ অঞ্চলে সৃষ্টি করবেন যেন কলিঙ্গ অঞ্চলের মানুষ কলিঙ্গ অঞ্চল থেকে গুজরাট অঞ্চলে যেতে বাধ্য হয়। সেজন্য এখানে বিপর্যয়টাও হচ্ছে ভয়ঙ্কর। তাই কবি বলছেন যে চার মেঘকে জল দিচ্ছে অষ্ট গজরাজ, আটটা হাতির রাজা। এখন আমাদের জেনে নেওয়া উচিত এই আটটা হাতির রাজার নাম কি। আটটা হাতির রাজার নাম তোমরা তোমাদের খাতায় লিখে নেবে। ঐরাবত, পুণ্ডরিক, ওই রয়াকার বত ঐরাবত, পয়হস্য মূর্ধ নয় ডয় রয় দীর্ঘিক পুণ্ডরিক, বয়াকার ম দন্তন্য বামন, কয়হস্য ময়হস্য দ কুমুদ, অ ইয়বর্গীর জয় দন্তন্য অঞ্জন, পুষ্পদন্ত, পয়হস্য পেটকাটার মধ্যে শয়ে পয়ে, দ দন্ত নয় তয় পুষ্পদন্ত, তারপরে দন্ত সহায়কার বয়রে ভয়ৌকার ম সার্বভৌম এবং সুপ্রতীক, দন্ত সহায়স্য পয়রাফোলা তয় দীর্ঘিক। আমি আরেকবার বলছি, ঐরাবত, পুণ্ডরিক, বামন, কুমুদ, অঞ্জন, পুষ্পদন্ত, সার্বভৌম, সুপ্রতীক, এই আটটা হাতির কথা এখানে বলা হয়েছে। আটটা হাতির নাম পরীক্ষায় আসে, তোমরা অবশ্যই এটা মনে রাখবে। চারি মেঘে জল দেয় অষ্ট গজরাজ, চার মেঘকে জল দিচ্ছে অষ্ট গজরাজ। সঘনে চিকুর পরে ব্যঙ্গ তরকাবাজ, সঘনে মানে ঘন ঘন, চিকুর পড়ছে মানে বাজ পড়ছে, ব্যঙ্গ তরকাবাজ, ব্যঙ্গ তরকাবাজ মানে ব্যঙ্গ মানে ব্যাং,
তর্কাবাজ অর্থাৎ তরাক তরাক করে লাফিয়ে চলে ব্যাঙ, তাই ব্যাঙের অপর নাম তর্কাবাজ। তো ব্যাঙ যেমন তরাক তরাক করে লাফিয়ে চলে, বাজও ঠিক তেমনভাবে ওপর থেকে পড়ছে, তাই কবি বলছেন সঘনে চিকুর পরে ব্যঙ্গ তর্কাবাজ। অর্থাৎ আমরা বলতে পারি যে ব্যাঙ অর্থাৎ ব্যাঙ যেমন লাফিয়ে লাফিয়ে চলে, তেমন তরাক তরাক করে লাফিয়ে যে বাজ পড়ছে সেটা কবি এখানে বোঝাতে চেয়েছেন। করিকর সমানে সমান বরিশে জলধারা। করি মানে হাতি, করি মানে হাতি, আর কর মানে হচ্ছে হাত। হাতির হাত বলতে আমরা হাতির সুরকেই বুঝে থাকি, তাহলে এখানে করিকর বলতে হাতির সুরকে বোঝানো হয়েছে। করিকর মানে হাতি তার সুরের সাহায্যে, সমান মানে এক নাগারে, বরিশে জলধারা জলের ধারা বর্ষণ করছে। কোথায়? কলিঙ্গ অঞ্চলে। আর সে কারণেই জলে মহি একাকার পথ হইল হারা। মহি মানে পৃথিবী, এখানে কলিঙ্গ অঞ্চল। জলে কলিঙ্গ অঞ্চল একাকার হয়ে গেছে, সব ভরে গেছে, খানাখন্দ নদী নালা রাস্তাঘাট সব ভরে গেছে, তাই কোনটা পথ আর কোনটা ঘাট মাঠ তা চেনা যাচ্ছে না। তাই কবি বলেছেন জলে মহি একাকার পথ হইল হারা। সমগ্র কলিঙ্গ অঞ্চল জলে একাকার হয়ে গেছে, পথ চেনা যাচ্ছে না। ঘন ঘন শুনি চারি মেঘের গর্জন। ঘন ঘন চার মেঘের গর্জন শোনা যাচ্ছে। কারো কথা শুনিতে না পায় কোনো জন। কারোর কথা এত ঘন ঘন বর্ষণ হচ্ছে, মানে গর্জন হচ্ছে চার মেঘের, যে কেউ কারোর কোনো কথা শুনতে পাচ্ছে না। পরিচ্ছিন্ন নাহি সন্ধ্যা দিবস রজনী। দিবস অর্থাৎ দিন এবং রজনী অর্থাৎ রাত, দিন রাতের প্রভেদ করা যাচ্ছে না। কখন যে রাত হচ্ছে কখন যে দিন হচ্ছে তা কিছুই বোঝা যাচ্ছে না, কারণ কলিঙ্গ অঞ্চল একেবারে ঘন অন্ধকারে আচ্ছন্ন হয়ে গেছে। কলিঙ্গে সোঙড়ে সকল লোক যে জৈমিনী। কলিঙ্গে সোঙড়ে অর্থাৎ কলিঙ্গে স্মরণ করছে সকল লোক, কাকে? জৈমিনীকে। জৈমিনী অর্থাৎ জৈমিনী শব্দের অর্থ হচ্ছে বজ্র নিবারকের দেবতা। জৈমিনী হচ্ছে বজ্র নিবারকের দেবতা, অর্থাৎ বাজ পড়লে তা রোধ করতে পারেন তিনি, আর তাকে স্মরণ করলে তিনি বাজ পড়া বন্ধ করে দিতে পারেন। সেই জন্য একে বলা হয়েছে বজ্র নিবারকের। নিবারক মানে থামানো, নিবারণ মানে থামানো। তাহলে জৈমিনী হচ্ছে বজ্র নিবারকের দেবতা, অর্থাৎ বাজ পড়লে মানুষের ক্ষতি হতে পারে, তাই মানুষ যদি জৈমিনীকে স্মরণ করে, প্রার্থনা করে তার কাছে, তাহলে তিনি এই বাজ পড়া বন্ধ করে দিতে পারেন। কলিঙ্গ অঞ্চলেও প্রচণ্ড পরিমাণে বাজ পড়ছে, তাই কলিঙ্গ অঞ্চলের মানুষ একেবারে ভয়ে থরহরিকম্প হয়ে গেছে। সেজন্য তারাও জৈমিনীকে স্মরণ করছে, যেন জৈমিনী দেবতা যেন বাজ পড়া বন্ধ করান। হুর হুর দূর দূর শুনি ঝনঝন। প্রচণ্ড ঝড় হচ্ছে, হুর হুর দূর দূর ঝনঝন করে আওয়াজ শোনা যাচ্ছে। না পায় দেখিতে কেহ রবির কিরণ। আকাশ ঘন মেঘে আচ্ছন্ন হয়ে আছে, তাই না পায় দেখিতে, কেউ দেখতে পাচ্ছে না রবির কিরণ অর্থাৎ সূর্যের কিরণ বা আলো। গর্ত ছাড়ি ভুজঙ্গ। ভুজঙ্গ শব্দের অর্থ হচ্ছে সাপ। ভুজঙ্গ শব্দের অর্থ হলো সাপ। গর্ত ছাড়ি ভুজঙ্গ ভাসিয়া বুলে জলে। গর্ত ছেড়ে সাপ ভাসিয়া বুলে। বুলে শব্দের অর্থ হচ্ছে চলে, ভেসে চলে জলে। প্রচণ্ড বর্ষণের ফলে সাপের গর্তের মধ্যে জল ঢুকে গেছে, সমগ্র কলিঙ্গ অঞ্চল জলে একেবারে একাকার হয়ে গেছে। ফলে সাপের গর্ত কেন, সমস্ত কিছুতেই জল ঢুকে গেছে, তাই সাপগুলো গর্ত থেকে বেরিয়ে এসে জলের ওপরে ভেসে চলছে। নাহি জানি জলস্থল কলিঙ্গ মণ্ডলে। কলিঙ্গ মণ্ডলে অর্থাৎ কলিঙ্গ অঞ্চলে কোথায় যে জল আর কোথায় যে ডাঙা বা স্থল তা বোঝার উপায় নেই। নিরবধি 7 দিন। নিহ মানে নেই, অবধি মানে শেষ। নিরবধি শব্দটাকে সন্ধি বিচ্ছেদ করলে দাঁড়ায় নিহ যোগ অবধি, অর্থাৎ না থেমে। নিরবধি মানে না থেমে বা একটানা বা এক নাগারে। 7 দিন বৃষ্টি হচ্ছে নিরন্তর, কোনো রকম থামাথামি না হয়ে এক নাগারে 7 দিন ধরে কলিঙ্গ অঞ্চলে বৃষ্টি হচ্ছে। আছুক শস্যের কার্য হেজ্জা গেল ঘর। আছুক শব্দের অর্থ সঞ্চিত। সঞ্চিত শস্যের কাজ ঘরবাড়ি সব হেজ্জা গেল, মজে গেল। অর্থাৎ শস্য তোলার সময়, সেই সময়ে গিয়ে কলিঙ্গ অঞ্চলে এই
ঝড় বৃষ্টি শুরু হয়েছে, সেই শস্যের কাজ নষ্ট হলো, পণ্ড হলো, ভেস্তে গেল, সঙ্গে ঘরবাড়ি যা ছিল সেগুলো হেজে গেল। হেজে যাওয়ার অর্থ হচ্ছে মজে যাওয়া, অর্থাৎ ভেঙে যাওয়ার আগের অবস্থা। মেঝঝাতে পরয়শীল বিদারিয়া চাল, মেঝঝাতে অর্থাৎ মেঝেতে, পরয়ে মানে পড়ছে, শিল শিল পড়ছে, বিদারিয়া চাল চাল ফুটো হয়ে। এত বড় বড় শিল যে চাল ফুটো হয়ে সেই শিল মেঝেতে পড়ছে। আর সেই শিলগুলোর আকার কেমন? কবি বলেছেন ভাদ্রপদ মাসে যেন পড়ে থাকা তাল, যেন ভাদ্র মাসে তাল পড়ে আছে। দেখে মনে হচ্ছে যেন ভাদ্র মাসে তাল পড়ছে, এত বড় বড় তালের মতো তার আকার, শিলগুলোর আকার তালের মতো। খুব ছোট ছোট শিল পড়লেই আমরা অনেক উঁচু থেকে পড়ে তো প্রচণ্ড গতির কারণে কত ক্ষয়ক্ষতি হয়ে যায়। এবার ভাবো যে তালের মতো অত বড় বড় শিল যদি পড়তে থাকে তাহলে সেই শিল কতটা ক্ষতি করতে পারে। চণ্ডীর আদেশ পান বীর হনুমান। এত কিছু করার পরেও কলিঙ্গ অঞ্চলে যে সমস্ত বাড়িঘর এখনও পর্যন্ত টিকে আছে সেগুলোকেও সম্পূর্ণরূপে ধ্বংস করার জন্য দেবী চণ্ডী কী করলো? বীর হনুমানকে ডেকে পাঠালো। চণ্ডীর আদেশ পান বীর হনুমান, অর্থাৎ বীর হনুমানকে আদেশ দিলেন দেবী চণ্ডী। কী আদেশ দিলেন? মঠ অট্টালিকা ভাঙ্গি করে খান খান। আদেশ দিল যে কলিঙ্গ অঞ্চলে যে মঠ এবং অট্টালিকাগুলো আছে সেগুলোকে তুমি ভেঙে খান খান করো, যাও। এবং তার সেই আদেশ পেয়ে দেবী চণ্ডী মঠ এবং অট্টালিকা, কলিঙ্গ অঞ্চলের মঠ এবং অট্টালিকা ভাঙতে শুরু করে দিল, খান খান করে, টুকরো টুকরো করে, যেন সেখানেও কোনো মানুষ না থাকতে পারে। কারণ দেবী চণ্ডীর ইচ্ছা কলিঙ্গ অঞ্চলে কোনো মানুষ যেন না থাকে, সমস্ত মানুষ যেন কলিঙ্গ অঞ্চল থেকে গুজরাট নগরে গিয়ে আশ্রয় নেয় কালকেতুর কাছে। চারিদিকে বহে ঢেউ পর্বত বিশাল, চারিদিকে বহে মানে বইছে, পর্বতের মতো বড় বড় ঢেউ। উঠে পড়ে ঘরগুলা করে দলমল, এবং সেই ঢেউয়ে সমস্ত ঘরগুলো জলের ওপরে ভেসে টলতে লাগছে, টলছে, টলমলো করে টলছে। দলমলো মানে টলমলো করে টলা, দোলা। চণ্ডীর আদেশে ধায় নদ নদীগণ, দেবী চণ্ডীর আদেশ পেয়ে সমস্ত নদ নদী ধাওয়া শুরু করেছে কলিঙ্গ অঞ্চলের ওপর দিয়ে। ধাওয়া এখানে বওয়া বলতে পারি আমরা, যে সমস্ত নদ নদী বইতে শুরু করেছে কলিঙ্গ অঞ্চলের ওপর দিয়ে। কলিঙ্গ অঞ্চলের যতটুকু আছে, যতটুকু বেঁচে আছে সেটুকুকেও নদ নদীর দ্বারা ভাসিয়ে দেবে, ধ্বংস করে দেবে। এটাই দেবী চণ্ডীর ইচ্ছা। অম্বিকা মঙ্গল গান শ্রী কবি কঙ্কন, শ্রী কবি কঙ্কন অম্বিকা মঙ্গল। অম্বিকা মঙ্গল অর্থাৎ দেবী চণ্ডীর যে আখ্যান আমরা এতক্ষণ পড়লাম, চণ্ডীমঙ্গল কাব্যের যে কাহিনী, এই চণ্ডীমঙ্গল কাব্যেরই অপর নাম হলো অম্বিকা মঙ্গল। কবি কঙ্কন অর্থাৎ কবি কঙ্কন শ্রী মুকুন্দ চক্রবর্তী, তিনি চণ্ডীমঙ্গল কাব্যের অন্য নাম অম্বিকা মঙ্গল বলেছেন, এবং এতক্ষণ যে অম্বিকা মঙ্গলের গানটা তিনি গাইলেন সেটার কথাই তিনি বর্ণনা করেছেন। মধ্যযুগের কবিতার একটা বিশেষ লক্ষণ হচ্ছে কবিতার শেষে নিজের নামের উল্লেখ করা। তো এখানে আমরা দেখেছি সেই নিজের নামের উল্লেখ, এবং এখানে একদম শেষ পংক্তিতে আমরা দেখছি, শেষ চরণে অম্বিকা মঙ্গল গান গাইছেন শ্রী কবি কঙ্কন। এই নাম উল্লেখটাকে বলা হয় ভণিতা। মধ্যযুগের কাব্য সাহিত্যের এটা একটা বিশেষ লক্ষণ। যাই হোক, আমরা নবম শ্রেণীর এই কবিতাটা তোমাদের সাথে আলোচনা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোথাও কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে তোমরা কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদের সমস্যা সমাধান করার চেষ্টা করব। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।